আপনারা দেখছেন নিউজ টাইম প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে শুরুতেই যে খবরে চোখ রাখবো, ফের কলকাতায় অগ্নিকাণ্ড। বেন্ডেল রোডে এই অগ্নিকাণ্ড। দেজ মেডিকেল তাদের ওষুধের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিনে পৌঁছয়। এখনো পর্যন্ত কি ছবি সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। আহত কারখানার এক কর্মী, যে খবর সামনে আসছে, দেজ মেডিকেল তাদের ওষুধের দোকানে সেই অগ্নিকাণ্ড। বন্ডেল রোডে ওষুধের কারখানায় আগুন, দেজ মেডিকেলের কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন। একেবারে সোজাসুজি ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এখন সেখানকার ঠিক কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে? দমকলের 11টি ইঞ্জিন কাজ করছে, আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সরাসরি ছবিটা দেখাবো। আগুনের যে ভয়াবহতা বা যে তীব্রতা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কারখানার যে দোতলা এবং তিনতলা রয়েছে সেখান থেকে একেবারে আগুনের কালো ধোঁয়া বেরোতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ পুরোপুরি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এমনটা কিন্তু নয়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রাথমিকভাবে দমকলের 4টি ইঞ্জিন এসে পৌঁছয়, তারপরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয় এবং এই মুহূর্তে 11টি ইঞ্জিন কিন্তু আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দমকলের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসেছেন, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন এবং স্বাভাবিকভাবেই এই ওষুধের কারখানা, সেখানে একাধিক দাহ্য বস্তু মজুত করা ছিল এবং সেখান থেকে কিন্তু মূলত আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চপদস্থ আধিকারিকরা এখানে রয়েছেন এবং তারই সঙ্গে একেবারে তৎপরতার সঙ্গে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ কিন্তু চালানো হচ্ছে। যদিও হতাহতের কোনো খবর নেই, একজন দমকল কর্মী তিনি আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। একেবারে আগুন নেভানোর কাজ চলছিল যে সময় ওপর থেকে পড়ে গিয়ে তিনি আহত হন, যেরকমটা খবর পাওয়া যাচ্ছে। হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে, হাইড্রোলিক ল্যাডার নিয়ে এসে এখানে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে এবং তার পাশাপাশি একাধিক ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে কাজ করছে আগুন নেভানোর কাজে। এবং শতাব্দী প্রাচীন এই দেজ মেডিকেল, সেখানে কিন্তু বলা যেতে পারে যে দীর্ঘদিনের পুরনো এই কারখানা বন্ডেল রোড এলাকায়, এবং সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটা আমরা কারখানার কর্তৃপক্ষ তাদের তরফ থেকে যেমনটা জানতে পারছি যে এখানে ভিতরে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিল বা বেশ কিছু সংস্কারের কাজ হচ্ছিল এবং সেখান থেকে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়ে। আজকে বিকেলে একেবারে 4টের কিছু সময় পরে আগুন লাগে এবং এখনো পর্যন্ত যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ দোতলা এবং তিনতলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালো ধোঁয়া নির্গত হতে দেখা যাচ্ছে। মূলত দোতলার এই অংশ থেকেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে এবং তারপরে বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। দোতলা এবং তিনতলার একটা বড় অংশ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই অগ্নিকাণ্ডের কারণে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও যথেষ্ট আতঙ্ক রয়েছে, তার কারণ একেবারেই ঘন জনবসতিপূর্ণ এলাকা। স্থানীয় কাউন্সিলর সুদর্শন মুখোপাধ্যায় তিনি ঘটনাস্থলে রয়েছেন, একেবারে শুরু থেকেই তিনি রয়েছেন ঘটনাস্থলে এবং দেখতে পাচ্ছ দমকলের কর্মীরা তারা কিন্তু জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না। যথেষ্ট ঘিঞ্জি এলাকা হওয়ায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে, যে কারণে হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে। আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেখানকার ছাদ থেকেও কিন্তু জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে এবং যে সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একেবারে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় এই কারখানা। এবং তারপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একই রকমভাবে এখনো পর্যন্ত আগুন যে নিয়ন্ত্রণে এসেছে এমনটা বলার মতো পরিস্থিতি কিন্তু নয়। দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, যারা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা রয়েছেন এবং মালিক পক্ষের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটা জানাচ্ছেন যে কোথাও গিয়ে আজকে শনিবার হওয়ায় যেহেতু ফার্স্ট হাফের পরে কারখানা বন্ধ হয়ে যায় সেই কারণে খুব বেশি সংখ্যক কর্মী ভেতরে ছিলেন না, যে কারণে কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এবং একটু ছবিটা আমি আরও একবার দেখাবো। স্বাভাবিকভাবেই দিনের আলো পড়ে যাওয়ার পরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়, তারপরেও যতটা দেখানো সম্ভব হয় সেই অনুযায়ী দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চলছে এবং অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল। একজন দমকল কর্মী তিনি আহত হয়েছেন, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পকেট ফায়ার রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখা যাচ্ছে, যার ফলে আগুন যে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এমনটা বলার মতো পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আরও বেশ কিছুটা সময় লাগবে, ঘন্টা খানেকের ওপর সময় লেগে যেতে পারে আগুন নেভানোর ক্ষেত্রে এবং যথেষ্ট তৎপরতার সঙ্গে কিন্তু এই মুহূর্তে সেই উদ্ধার কাজ চলছে। তার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়াও কিন্তু এই মুহূর্তে চালানো হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ মৌমিতা, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো।
কলকাতায় ফের অগ্নিকাণ্ড, বন্ডেল রোডে ওষুধের কারখানায় আগুন, দেজ মেডিকেলের কারখানায় অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন পৌঁছেছে। ইতিমধ্যেই আগুন বেশ খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে এখনো বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। দমকল কর্মীরা এখনো সেখানে তৎপরতার সঙ্গে কাজ করছেন, সেই পকেট ফায়ারগুলিকে নেভানোর কাজ করছেন তারা। আহত হয়েছেন একজন দমকল কর্মী, যা জানতে পারা যাচ্ছে। ঘরের জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হলো এক 5 মাসের শিশুর কন্যার। যে খবর এই মুহূর্তে সামনে আসছে, ঘরের জমা জল সেখানেই পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক 5 মাসের শিশু কন্যার। বাড়ির জমা জলেই পড়ে গিয়ে তার মৃত্যু। বিরাটিতে 5 মাসের শিশু কন্যার এই মৃত্যু। বিরাটিতে দেবীনগর এলাকার ঘটনা এটি। উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ড। কোমর সমান জল জমে রয়েছে সম্পূর্ণ এলাকায়। মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। টানা কয়েকদিনের লাগাতার বৃষ্টি, আর সেই লাগাতার বৃষ্টির জেরে সম্পূর্ণ এলাকা উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ড একেবারে জলমগ্ন। প্রত্যেকেরই বাড়ির ভেতর রীতিমতো জল ঢুকে গিয়েছে, আর সেই জমা জলে, ঘরের জমা জলেই প্রাণ নিল শিশু কন্যা। বাড়ির জমা জলেই পড়ে গিয়ে মৃত্যু হলো 5 মাসের এক শিশু কন্যার। বিরাটিতে 5 মাসের এই শিশু কন্যার মৃত্যুতে শোকস্তব্ধ উত্তর দমদম। ঘটনায় মর্মান্তিক এই দুর্ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। উত্তর দমদম এলাকার 13 নম্বর ওয়ার্ড, যেখানে এতটাই নিকাশি ব্যবস্থার অবস্থা শোচনীয় যে সেখানে টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে জলমগ্ন পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন, এই ঠিক বাড়ির অর্ধেক অংশ একেবারে জলে জলমগ্ন রয়েছে। ঘরের ভেতর সেই জল ঢুকে যাচ্ছে মানুষের। সেই জমা জলেই বসবাস করছেন সেখানকার সাধারণ মানুষ, আর সেই জমা জলেই, বাড়ির ভেতর জমে থাকা জলেই পড়ে গিয়ে প্রাণ হারালো এক শিশু কন্যা। ঘরের জমা জল প্রাণ নিল শিশু কন্যার। বাড়ির জমা জলে পড়ে গিয়ে মৃত্যু। বিরাটিতে মৃত্যু 5 মাসের শিশু কন্যার। বিরাটির দেবীনগর এলাকার ঘটনা। উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ড। কোমর সমান জল জমে রয়েছে এলাকায়। মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, এরকম একটি এলাকা উত্তর দমদমের মতো জায়গায়, সেখানে এভাবে জলমগ্ন পরিস্থিতি, আর সেখানে পড়ে গিয়ে প্রাণ হারাতে হলো এক 5 মাসের শিশু কন্যাকে। নিকাশি ব্যবস্থার এতটাই বেহাল অবস্থা। একদম দেখো বৃষ্টি, সে কথা অবশ্যই বলা যেতেই পারে যে নিকাশি ব্যবস্থা, এই যে উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে আজকে নয়, এখানে বৃষ্টি হলে এরকম জলমগ্ন হয়, এমনটা কিন্তু এখানে মানুষ জানাচ্ছেন। এবং যে জলের জন্য আজকে শিশুটি, যে 5 মাসের শিশু কন্যার যে প্রাণ যেতে হলো, অর্থাৎ যে বাড়ির ভেতরে তার জল, মানে রাস্তায় জল না, সে বাড়ির ভেতরেও কিন্তু জল জমেছিল, এবং যার ফলে কিন্তু সে বাচ্চা যখন শুয়ে ছিল এবং বিছানা থেকে সে বাচ্চা কিন্তু ঘরের মধ্যে যে জমা জলে সে পড়ে যায়, এবং সেই জমা জলে পড়ে গিয়ে সে ডুবে যায়, এবং সঙ্গে সঙ্গে সে সেন্সলেস অবস্থা পড়ে থাকে। তার মা ঘরে গিয়ে দেখতে পায় তার বাচ্চাটি এরকম পড়ে রয়েছে ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে চিৎকার করে এবং এলাকার লোকজন জড়ো হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কিন্তু কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, এবং সেখানে কিন্তু নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। অর্থাৎ এই যে ঘটনা সম্পূর্ণ কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে বলা যেতে পারে। এবং স্থানীয় যে পৌরপিতা, তিনি কিন্তু ওখানে গিয়েছিলেন ঘটনাস্থলে, এবং তিনি সেখানে যান, তিনি গিয়ে পরিবেশের সঙ্গে কথা বলেন, দেখা করেন। তিনি জানিয়েছেন যে এই অঞ্চলে যে ড্রেনের কাজ, সেগুলো পুরোপুরি কমপ্লিট হয়নি, তার জন্যই এই সমস্যাটা হয়েছে, জলগুলো জমে রয়েছে। কিন্তু একটা প্রশ্ন, বর্ষার আগে কেন এই কাজগুলো কমপ্লিট হয় না, এটা কিন্তু একটা প্রশ্ন করছে এবং প্রশ্ন আসছে। এই যে জমা জল যে জমছে, এইগুলো যদি আগের থেকে যদি ঠিকঠাক করে কাজ করা যেতে পারে, তাহলে কিন্তু এই জমা জল হতো না, এবং আজকে এই বাচ্চা শিশুটি কিন্তু প্রাণ হারাতো না। বৃষ্টি, বেশ, একদমই। অনেক ধন্যবাদ প্রণব। আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রণব ভট্টাচার্যের সঙ্গে। ঘরের জমা জলে প্রাণ হারালো এক শিশু কন্যা, 5 মাসের শিশু কন্যা। বাড়ির জমা জলে পড়ে গিয়ে মৃত্যু। বিরাটিতে মৃত্যু হলো 5 মাসের এই শিশু কন্যার। এই টানা কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ড, যে ছবি আপনারা দেখছেন, জলমগ্ন পরিস্থিতি, আর সেই জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হলো সেই শিশু কন্যার। এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন শোনাবো। বাচ্চাটা খাটে শুয়েছিল, 6 মাসের বাচ্চা, মনে হয় 6-7 মাস বয়স হবে, 5 মাস। এবার সেখানে দাঁড়িয়ে হয়তো যেটুকু শুনতে পেলাম, যে খবর পেয়ে আসলাম, আসার পরে যখন দেখছি যে
ঘরের মধ্যে জল আছে, জলের উপরে খাট ইট দিয়ে পাতা আছে। অস্বাভাবিক একটা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলটা জমেছে। পাশাপাশি বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায়, ঘরের মধ্যেই খাটের নিচেই পড়ে যায়। বাড়ির ওনার মা, মানে বাচ্চাটার মা বাইরে এসেছিল কোনো কাজের জন্যে, তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে আছে। এখন এখান থেকে আমাদের পৌর হসপিটালে নিয়ে গেছিলেন, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ছেলেপেলে পাঠিয়ে দিলাম সাথে। ওখান থেকে শিশু হসপিটালে নিয়ে যায়, যাওয়ার পরে ওখানে ওরা দেখে যে এক্সপায়ার করেছে, এখন পোস্টমর্টম করতে হবে। এই ঘটনায় স্থানীয় মানুষ তাদের কি বক্তব্য শোনাবো। বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছে, তখন দেখলাম, তারপরে বললাম পিঠে চাপড়া জলমল মুখ দিয়ে বেরোতেই আছে বাচ্চা। কি হয়েছিল? জলে পড়ে গেছিল তো বাচ্চা নিচ দিয়ে। মানে নিচ দিয়ে কিভাবে জলে পড়ে গেল? খাটে মনে হয় শুয়েছিল বাচ্চা, আর মনে হয় ওদের তো এতটা হাঁটু অব্দি জল পুরো, ওই জল একদম নিচ থেকে পড়ে গেছে। খাটের থেকে পড়ে গেছে? খাটের থেকেই জল নিচে পড়ে গেছে, আর জল পড়েছে মানে তো বাচ্চার কতটুকু, কত বছর? এই 5 মাস। 5 মাসের বাচ্চা? হ্যাঁ, 5 মাস। না, আমি তো শুনলাম যে একটা বাচ্চা মারা গেছে, তারপরে ওই বাড়ির বাচ্চা শুনলাম, তারপরে গেছিলাম দেখে আসলাম। বাচ্চাটাকে তো আনেনি এখনো। পড়ে গিয়ে জল, ঘরের মধ্যে অনেক জল, ঘরের মধ্যে জলের মধ্যে পড়ে। জমা জলে একেবারে দমদমে রাস্তার সর্বনাশ। তার কারণ কৈখালি, চিনার পার্ক, ইটালগাছা মোড় একেবারে খানা খন্দে ভরে গিয়েছে গোটা রাস্তা। আর এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক দিন নিত্যযাত্রীরা বিপদের সম্মুখীন হচ্ছেন। বিমানবন্দরে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। জমা জলে দমদমের রাস্তা একেবারে সর্বনাশ। কৈখালি, চিনার পার্ক, ইটালগাছা রোড পরপর একেবারে খানাখন্দে ভর্তি। পদে পদে বিপদের মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসনের উপর ক্ষুব্ধ সাধারণ মানুষ, বিমানবন্দরে পৌঁছতে নাজেহাল যাত্রীরা। এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর, দেখব। জুলাই মাসে বৃষ্টি এবং কলকাতা শহরে একাধিক জায়গায় জল জমে আছে এখনো পর্যন্ত। তার মধ্যে দমদম এলাকার মধ্যে যে হচ্ছে মন্দির মসজিদ গলি এবং এই যে ইটালগাছা এলাকা, এই ইটালগাছা রোড, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এবং যে জুলাই মাসে যে বৃষ্টি হয়েছে, অর্থাৎ জুলাই মাসের বৃষ্টি এখনও পর্যন্ত রাস্তার উপরে জমে আছে। দেখা যাচ্ছে এই রাস্তার উপরে জলের কারণে রাস্তাও খারাপ, এবং এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন, তারা শুরু থেকে দেখে আসেন এই রাস্তা যখনই তৈরি হয় তারপর দিন থেকেই রাস্তা খারাপ থাকছে। এবং একাধিক অটো, টোটোওয়ালার গাড়ি এখানে পাল্টি হয়েছে, কয়েক বাইকওয়ালা তারা পড়ে গেছেন এই রাস্তা খারাপ হওয়ার কারণে। অর্থাৎ নর্দমার কোনো ব্যবস্থা নেই, এমনটাই অভিযোগ করছেন এখানকার বাসিন্দারা। নিকাশি নালা ঠিক করে তারা কাজ করতে পারেনি পৌর নিগম থেকে। অর্থাৎ এই যে এলাকা, এটা হচ্ছে দমদম পৌরসভা, এবং এই দমদম পৌরসভা একটি যে দোকান, তার রাস্তায় যে দোকান ইটালগাছা, তার মধ্যে এই যে সোনা গয়নার দোকান, তার মধ্যে জল ঢুকে বসে আছে এবং 1 সপ্তাহ ধরে জল আছে। এবং যখনই পাম্প থেকে জল বার করা হচ্ছে, তারপরে বৃষ্টি হওয়ার পর সঙ্গে সঙ্গে রাস্তার জল বা নর্দমার জল চলে যাচ্ছে দোকানের ভেতরে। অর্থাৎ এখানকার মানুষরা তারা বারবার অভিযোগ করেছে, এবং দমদম পৌরসভা তারা জানিয়েছেন কি তারা এই কাজ সারানোর কাজ বা ঠিক করুন বা এই রাস্তা ঠিক করুন, কিন্তু এখনও পর্যন্ত পৌরসভার তরফ থেকে কোনো হিলডুল নেই। সেক্ষেত্রে এখানকার মানুষরা বারবার অভিযোগ করছে, কিন্তু রাস্তা এখনও পর্যন্ত ঠিক নেই। রাস্তার মধ্যে জল এখনও পর্যন্ত জমে আছে, হালকা বৃষ্টি হলেও হাঁটু সমান জল জমে যায় এই ইটালগাছা রোড। এই মুহূর্তে একটি গাড়ি আসছে, আমি সেই গাড়ির দেখানোর চেষ্টা করব গাড়ির ছবি। অর্থাৎ গাড়ির চাকা পর্যন্ত ডুবে যাচ্ছে, অটো রিক্সিভাবে অটো চালানো হচ্ছে, কোনো রাস্তা ঠিক নেই, এবং কোথায় থেকে অটো যাবে বা টোটো চালক যাবে সেই জন্য এলাকার লোকজনরা তারা সমস্যায় পড়ছেন। এবং সেইখানে বড় বড় গাড্ডা আছে, সেই বড় বড় গাড্ডাতে না ঢুকে যায় গাড়ি, সেই জন্য অর্থাৎ একটি অটো এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, এবং সেই দোকানের মধ্যেও জল ঢুকে যাচ্ছে, এবং গাড়ির যে চলাচল, সে গাড়ি ঠিক করে চলতে পারছে না। অর্থাৎ রাস্তা না দেখার কারণে তারা সাইডে থেকে চালাচ্ছেন, এবং তারপরেই অটো বা টোটো পাল্টি খাচ্ছে। এই মুহূর্তে যে এখানকার পৌরসভার চেয়ারম্যান হরিন্দর সিং, তিনি জানাচ্ছেন তারা কাজ করবেন, জল কভার হওয়ার পরেই তারা এই ধরনের অর্থাৎ রাস্তা সারাইয়ের কাজ শুরু করবেন। দমদম থেকে সন্তোষ।
মানিকতলায় ভেঙে পড়লো বাড়ি, সেখানে আহত 2 শিশু, ভর্তি রয়েছে হাসপাতালে। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়লো শতাব্দী প্রাচীন বাড়ি। শনিবার সকাল 6টা নাগাদ একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে একটি একতলা বাড়ির উপর। ঘটনায় আহত 2 জন শিশু এবং 1 জন মহিলা। তাদের মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তিও করা হয়েছে। বর্ষাকালে ভেঙে পড়েছে কলকাতার একের পর এক বাড়ি। শনিবার সকালেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক পরিবার। উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি। শনিবার সকাল 6টা নাগাদ একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে একটি একতলা বাড়ির উপর। জানা যাচ্ছে, মানিকতলায় মেন রোডের ওপর দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় ছিল ওই 200 বছরের বাড়িটি। বাড়িটিতে একটি পরিবারের বাস ছিল। তাদের গায়ের উপর ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। ঘটনায় আহত 2 জন শিশু ও 1 জন মহিলা। তাদের মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির পেছনের অংশটা না সামনের অংশটা? মাঝখানের অংশটা। মাঝখানের অংশটা, সামনে পেছনটা আছে। রক্ষণাবেক্ষণ হচ্ছিল না। এটাকে বাড়ি প্রায় 1.5 বছর হয়ে গেছে, প্রমোটারকে দিয়েছে, কিন্তু 2টো ভাড়াটে আছে, পেছন পোর্শন আর নিচের পোর্শন ভাড়াটে। এরা সেই কেস কামারি আজ প্রায় কথাই বলছে না কোনো। পাশের বাড়িতে 2টো অ্যাডভেস্টার চালের মধ্যে 2টো বাচ্চা ছিল, সেই বাচ্চা 2টো ইনজুরি হয়েছে। ইএসআই নিয়ে গেছে, ওদের নিয়ে গিয়ে এখন ট্রিটমেন্ট করে ভালো আছে বাচ্চা। একসময় রাজবাড়ি বলে পরিচিত ছিল এই বাড়িটি। কর্পোরেশনের তরফে বিপজ্জনক বাড়ি হিসেবে নোটিশও দেওয়া হয়েছিল। বৃষ্টির কারণে বাড়িটি ভেঙে পড়ে বলে অনুমান। ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। গত 5 বছর আগে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে এই বাড়িটার ক্ষেত্রে বা অন্য বাড়ির ক্ষেত্রে যেগুলো ঘটে, শরিক ভাড়াটে নানান রকম সমস্যা থাকে। এই সমস্যাজনিত এরা নিজেরা কিছু করে না এবং করতেও দেয় না আমাদের। তাই কলকাতা কর্পোরেশন তো গায়ের জোরে কোনো কিছু ভেঙে ফেলতে পারে না। সকালেই ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছিল, বিল্ডিং ডিপার্টমেন্টের। তাই ডিজির সাথে কথা হয়েছিল, তারপরে তারা লোক পাঠিয়েছে। এখন যে অংশটা সেটা ভেঙে ফেলার কাজ চলছে। 5 বছর আগে পুরসভার তরফে বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল, তবে আইনি জটিলতার কারণে ভাঙা হয়নি বাড়িটি, জানিয়েছে পুরসভা। নিউজ টাইম। জেলায় জেলায় বর্ষার জলছবি, জলমগ্ন দমদম পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। জেলায় জেলায় দেখা যাচ্ছে বর্ষার জলছবি। ডিভিসির ছাড়া জলে প্লাবিত অবস্থা খানাকুলের। সেখানে ডিভিসির ছাড়া জল, আর লাগাতার আমরা দেখছি টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে জলমগ্ন পরিস্থিতি। নতুনভাবে প্লাবিত খানাকুলের বিভিন্ন অংশ, ফলে ধরমপুর, মাইনান সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ায় স্থানীয় বাসিন্দা তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যাতায়াত ব্যবস্থা, দৈনন্দিন কাজকর্ম যথেষ্ট প্রভাবিত হচ্ছে এই জলমগ্নতার কারণে। তাদের দাবি, এর ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্লাবিত এলাকার দিকে নজর রাখা হচ্ছে, কর্মীরাও কাজ করছেন। ডিভিসি ছাড়া জল আর লাগাতার এই কদিনের বৃষ্টির জেরে একেবারে নতুন করে প্লাবিত হয়েছে খানাকুলের বিভিন্ন অংশ। স্থানীয় মানুষজন তাদের দাবি, তাদের সাধারণ জীবনযাপন তাদের ব্যাহত হচ্ছে, যাতায়াত করতে অসুবিধায় পড়তে হচ্ছে। স্থানীয় মানুষেরা এই বিষয়ে যথেষ্ট ক্ষুব্ধ। তাদের দাবি, এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্লাবিত এলাকার দিকে নজর রাখা হয়েছে, কর্মীরা কাজও করছেন। বিভিন্ন এলাকায় জলমগ্ন হওয়ার সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থায়ী বাসিন্দারা। এদিকে যাতায়াত ব্যবস্থা, অন্যদিকে দৈনন্দিন জীবনযাপন, কাজকর্ম সবটাই ব্যাহত হচ্ছে। স্থানীয় মানুষেরা যথেষ্ট ক্ষুব্ধ। তাদের দাবি এর ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি জলমগ্ন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল অর্থাৎ ঘোলা হাসপাতালে মেল ওয়ার্ড সহ হাসপাতাল চত্বরের চারিদিকে সমস্যায় রয়েছেন রোগী এবং পরিজনেরা। তার কারণ, যে ছবি আপনারা দেখছেন, আজ সারাদিন এরকম জল জমা পরিস্থিতি ছিল। এই কদিনের টানা বৃষ্টিতে একেবারে রোগীর পরিবার থেকে রোগী, হাসপাতালের নতুন রূপ, একেবারে জলমগ্ন পরিস্থিতি। প্রতি বছর বর্ষা আসলেই হাসপাতাল চত্বর এরকম জলমগ্ন হয়ে যায়। ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী এবং তাদের পরিজনদেরকে। জলমগ্ন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, রোগীর পরিবার প্রত্যেককেই একেবারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রতি বছর বর্ষাতে এই ধরনের সমস্যা ভোগ করতে হচ্ছে সেখানকার মানুষদের। ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী থেকে শুরু করে তাদের পরিজনদের।
আরো একটি ছবি ঘোলা হাসপাতাল, সেখানেও ঘোলা থানার জলমগ্ন, ঠিক ঘোলা হাসপাতালের মতো ঘোলা থানার অবস্থাও একেবারে জলমগ্ন পরিস্থিতি। বর্ষা আসলেই জলের তলায় চলে যাচ্ছে ঘোলা থানা। ঘোলা থানাতেও জলের মধ্যেই কাজ করতে হচ্ছে থানায় কর্মরত পুলিশ কর্মীদেরকে। জলের মধ্যেই তাদেরকে সারাদিন তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে, ইট পেতে যাতায়াত করতে হচ্ছে থানার ভিতরে পুলিশ আধিকারিকদেরকে। একদিকে আমরা যেরকম দেখলাম ঘোলা হাসপাতাল, ঠিক তেমনই ঘোলা থানা, সেখানেও সেই একই ছবি, একেবারে জলমগ্ন পরিস্থিতি। ইটের ওপর পা রেখে থানার ভেতরে যাতায়াত করতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। কোন্নগরে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনে সামনে এলো একটি হাড় হিম করা সিসিটিভি ফুটেজ। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। কোন্নগরে তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনে সামনে এলো একটি হাড় হিম করা ভিডিও। একেবারে পিছন থেকে এলো পাথারি কোপানো হচ্ছে তাকে। যে ছবি উঠে এসেছিল সিসিটিভি ফুটেজ, সেখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘক্ষণ এই ব্যক্তির জন্য অপেক্ষা করেছিলেন দুষ্কৃতী, আর তারপর একেবারে পিছন থেকে এসে হামলা করে তার উপর। কোন্নগরে তৃণমূল কর্মী খুনে হাড় হিম করা ছবি প্রকাশ্যে। তৃণমূল কর্মী খুনের সিসিটিভি ফুটেজ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিসিটিভি ফুটেজে এলাকাতেই লুকিয়েছিল দুষ্কৃতীরা। মোটর সাইকেলে ছিলেন পিন্টু চক্রবর্তী। গাড়ি স্টার্ট দিতেই পেছন থেকে হামলা করে দুষ্কৃতীরা। এলো পাথারি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। পিন্টুর ঘাড় লক্ষ্য করে পরপর কোপ, রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন পিন্টু। কোন্নগরে খুনের হাড় হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ি স্টার্ট দিতেই দুষ্কৃতীরা পিছন থেকে হামলা করে তার উপর। একেবারে সোজাসুজি তার ঘাড় লক্ষ্য করে এলো পাথারি কোপ দেওয়া হয়, রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন পিন্টু। যে ছবি আপনারা দেখছেন, দেখুন কিভাবে পেছন থেকে একেবারে এলো পাথারি কুপিয়ে দেন তাকে দুষ্কৃতীরা। পেছন থেকে হামলা করে। আগে থেকে এই পিন্টু চক্রবর্তী তাকে এই আক্রমণের জন্য একেবারে পেছন থেকে ওত পেতে বসেছিলেন এই দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীর খুনের ঘটনায় এই সিসিটিভি ফুটেজ। তৃণমূল কর্মী এই পিন্টু চক্রবর্তী, তিনি বাইকে বসতেই তাকে পেছন থেকে একেবারে আক্রমণ করেন এই দুষ্কৃতীরা। দীর্ঘক্ষণ এই পিন্টু চক্রবর্তীর জন্য অপেক্ষায় ছিলেন এই দুষ্কৃতীরা। পেছন থেকে এসে একেবারে এলো পাথারি কোপানো হয় তাকে। যে ছবি আপনারা দেখছেন, আবার মৃত্যু নিশ্চিত করতে খতিয়ে দেখতে যান পিন্টু চক্রবর্তীকে। একেবারে সামনে পেছনে তার জন্য অপেক্ষা করছিলেন দুষ্কৃতীরা। তিনি বাইকে বসতেই পেছন থেকে হামলা করা হয় তার উপর। একেবারে এলো পাথারি কোপানো হয় তাকে। ঠিক তার পর মুহূর্তে আবার মৃত্যু নিশ্চিত করতে তাকে দেখতেও যাচ্ছেন দুষ্কৃতীরা। ঠিক যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনের তদন্ত। একেবারে দুটি ছবি, একটি সিসিটিভি ফুটেজ, যে হাড়হিম করা ভিডিও প্রকাশ এসেছে, আর ঠিক তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন দুষ্কৃতী সেই সময় এই ঘটনা ঘটিয়েছেন তাদের। তৃণমূল পঞ্চায়েত সদস্যর খুনের তদন্ত। ইতিমধ্যেই গ্রেফতার 3 দুষ্কৃতী। ভাড়াটে খুনি দিয়ে খুন করানো হয়েছে। খুনি ভাড়া করে বিশ্বনাথ দাস ওরফে বিশা। ভাড়াটে খুনি শাসনের বিশ্বজিৎ প্রামাণিক। অপর খুনে বারাসতের দীপক মণ্ডল। দুদিন আগে চলে আসে বিশার বাড়িতে, আর তারপর খুনিদের পালাতে সাহায্য করে সেই বিশা। উত্তর 24 পরগনা থেকে গ্রেফতার। কানাইপুর অটো স্ট্যান্ড চত্বরে খুন। গত বুধবার খুন করা হয় পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে। কানাইপুরের পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি তাপস লাহা। দেখব। কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য খুনের ঘটনায় গ্রেপ্তার হলো 3 জন। মূলত উত্তর 24 পরগনার দুটি পৃথক জায়গা থেকে 2 জন ভাড়াটে খুনিকে ব্যবহার করে কোন্নগরের বাসিন্দা বিশ্বনাথ দাস ওরফে বিশা। এই কুখ্যাত দুষ্কৃতী এই 2 জন ভাড়াটে খুনিকে 3 লক্ষ টাকার বিনিময়ে এই খুনের ঘটনায় যুক্ত করে। যেটা জানা যায় গত বুধবার দিন কানাইপুর পঞ্চায়েতের এই তৃণমূল সদস্য
পিন্টু চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এই দুষ্কৃতীরা। এবং শুধু তাই নয়, এই দুষ্কৃতীরা এই খুনের ঘটনার আগে দুদিন ধরে কিন্তু এই কোন্নগর চত্বরেই ছিল। তারা রেকি করে এবং রেকি করার পর তারা কিন্তু বুধবার দিন তাকে প্রকাশ্যে এরকম ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং তারপরে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু এই বিশার সাহায্যে তারা কিন্তু কোন্নগর স্টেশনে পৌঁছে যায়। স্বাভাবিকভাবে পুলিশ প্রাথমিক তদন্তে সিসিটিভির ফুটেজ সূত্র ধরে এই 3 জনের সন্ধান পায়। যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের আগামীকাল অর্থাৎ রবিবার দিন শ্রীরামপুর আদালতে তোলা হবে। স্বাভাবিকভাবেই এই খুনের ঘটনায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়, কারণ হচ্ছে গত বুধবার দিন এরকম প্রকাশ্য সন্ধ্যেবেলাতে যখন এইরকম খুনের ঘটনা ঘটে, স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং সেই খুনের ঘটনার পর বেশ কয়েক ঘন্টা পরে পুলিশ এদের 3 জনকে গ্রেপ্তার করতে কিছুটা স্থানীয় মানুষ কিছুটা স্বস্তি হলেও স্থানীয় মানুষটা কিন্তু এখনও যথেষ্ট আতঙ্কিত রয়েছে। পুলিশের চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান যে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা জমি জমা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ঘটনা। পুরো বিষয়টি এখনও প্রাথমিক তদন্তের পর্যায়ে রয়েছে। আরও তথ্য পেলে আরও পরিষ্কার হবে এই খুনের মোটিভ কী ছিল। সব মিলে এই খুনের ঘটনায় কিন্তু এখনও কিন্তু ক্রমশ রহস্য রয়ে গেছে। হুগলি থেকে ক্যামেরায় শুভাশিস প্রামাণিকের সাথে তাপস লাহা, নিউজ টাইম। এই ঘটনায় চন্দননগর পুলিশ কমিশনারের ডিসিপি অর্ণব বিশ্বাস তিনি কি যা বলছেন শুনবো। মানে এলাকার দিশা হচ্ছে এলাকারই লোক, দিশা বাইরে ছিল, বাইরে বলতে বেশি দূরে না, নিমতা থানা এলাকায় ছিল। আর বাকি দুজনকে ওদের বাড়িতে থেকেই অ্যারেস্ট করা হয়েছে। কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার করেছে, ঘটনার দুদিন আগে থেকে বিশার বাড়িতে এসে এখানে ছিল, তারপরে ওরা এই ঘটনাটা ঘটায় বুধবার দিন। বিশার দাদার সাথে বা আরো কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনো ডিটেলসে পাইনি, কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে ক্রিমিনালরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল, সেই কারণে এদেরকে এনগেজ করা হয়েছিল, এটা আমরা জানতে পেরেছি। আরো ডিটেলস যেগুলো আরো তদন্ত যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে কোন্নগরে খুনের ঘটনায় হাড় হিম করা ছবি। তৃণমূল কর্মী পিন্টু চক্রবর্তী তিনি বাইকে বসতেই তাকে পিছন থেকে এসে দুষ্কৃতীরা হামলা করেন, তার উপর একেবারে সোজা ঘাড় লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয় তাকে। এলো পাথারি কোপ মারেন এই দুষ্কৃতীরা। যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে চারপাশে ওত পেতেছিলেন দুষ্কৃতীরা, তাকে খুন করার পরিকল্পনা আগে থেকেই ছিল। একেবারে তিনি আসতেই তাকে এলো পাথারি কোপানো হয়, খুন করা হয় তাকে। এই ঘটনায় ইতিমধ্যেই 3 দুষ্কৃতী তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ভাড়াটে খুনি দিয়ে খুন করানো হয়েছে। খুনি ভাড়া করেছিলেন বিশ্বনাথ দাস ওরফে বিশা, এমনটাই খবর আসছে। জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শনিবার থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। জনসাধারণের সমস্যার কথা শুনে সমস্যার সমাধান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির ঘোষণা করেন। বিভিন্ন জেলা জুড়ে উঠে এলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ছবি। আমাদের পাড়া আমাদের কর্মসূচির ছবি উঠে এলো বিভিন্ন জায়গা থেকে। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমস্যার সমাধান কর্মসূচির সূচনা করেছেন। ঠিক শনিবার থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় অভিনব এই প্রকল্প শুরু হলো। 3টি বুথ নিয়ে একটি ক্যাম্প, প্রতি বুথে কাজের জন্য বরাদ্দ 10 লাখ টাকা। রাজ্য জুড়ে পরবর্তী 60 দিন এই প্রকল্পের কাজ চলার কথা। হাওড়া পৌর নিগম ও বালি পৌরসভা এলাকায় বেশ কয়েকটি ক্যাম্প হয়। হাওড়া শরৎ সদনে একটি ক্যাম্পে আসেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। নিজেদের এলাকার সমস্যা জানাতে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন। এলাকাবাসী রাস্তার বেহাল দশা, রাস্তায় জমা জল, পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন অসুবিধার কথা জানান মন্ত্রীকে। আমাদের ড্রেনের সমস্যা 1 নম্বর ছিল, সে ড্রেনের সমস্যা আমরা ওখানে বললাম, আমাদের কথা ওখানে শুনলো না, ওরা কাগজে লেখা হয়েছে। আর দ্বিতীয় ছিল আমাদের চাচুর একটা লেডিস বাথরুম, একটা জেন্টস বাথরুম নেই, তাদের সমস্যা বললাম, সেটা ওরা শুনলো। তাদের অভিযোগ নথিবদ্ধ করা হয়, সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
এতেও একটু মানুষকে একটু সচেতন হতে হবে। মানুষ আজকে এই যে রাস্তায় নর্দমা জ্যাম হওয়া, এটার কারণে মানুষ অনেকটা দায়ী। মানুষ বলবে কোন কাজগুলো কি হবে না হবে, এটা মানুষের কাছে সরকার জানতে চাইবে। তবে কর্পোরেশনের কাজ করবে এবং তারা চেষ্টা করছে, তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, ত্রুটি থাকবে না। উল্লেখ্য, হাওড়া কর্পোরেশন ও বালি মিউনিসিপ্যালিটিতে দীর্ঘদিন নির্বাচন হয়নি। কাউন্সিলর না থাকায় নিজের সমস্যার কথা জানাবার সুযোগ পেতেন না বাসিন্দারা। নাগরিক পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। বরাদ্দ টাকা দিয়ে কাজের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের থেকে। শনিবার সকালে বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তীর ওয়ার্ড থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ। বেগম রোকেয়া স্কুলে সরকারি আধিকারিকরা আসেন। সেখানে 29 নম্বর ওয়ার্ডে 3টি বুথ এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা নিয়ে হাজির হয়েছেন। আধিকারিকরা তাদের সমস্যার কথা শুনে নথিবদ্ধ করেন। এদিন সেই কাজ পরিদর্শনে যান মেয়র কৃষ্ণ চক্রবর্তী। তিনি বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান যে রাজ্য সরকারের সহযোগিতায় জনপ্রতিনিধিরা মানুষের কাছে পৌরসভার কাজ পৌঁছে দেন। বুথ স্তরে হাজির হয়ে সরকারি আধিকারিকরা মানুষের সমস্যার কথা শুনছেন। বাসিন্দারা তাদের সমস্যার কথা জানাচ্ছেন, তাতে তারা খুশি। আমার সমাধান, যে বুথে যে ভোটার তার এপিক কার্ড নিয়ে সেই নাম্বারটা দিয়ে তাদেরকে কাজ, তারা এসে দলবদ্ধভাবে সেই কাজটা দিচ্ছে। দেওয়ার পর এখানকার যারা অফিসাররা বসে আছে, সরকারি প্রতিনিধিরা, তারা সেই কাজটাকে নিচ্ছে। নেওয়ার পরে আগে ছিল 16টা প্রজেক্ট, এখন আরও 2টো প্রজেক্ট তার সঙ্গে অ্যাড হয়েছে। একটা হচ্ছে রাস্তা আর একটা হচ্ছে আদার্স, আপনার যেগুলো প্রয়োজন। আপনি ভোটার, আপনার প্রয়োজন, আপনার সমস্যা, আপনার এলাকা, আপনার পাড়া, আপনি নিজে সমাধান করবেন। ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে শুরু হলো এই কর্মসূচি। ইসলামপুর ট্রাক স্ট্যান্ডে ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত হন। তারা নিজের এলাকায় কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলোর উপর আলোচনা করে যে কাজটি জরুরি সেই কাজটি করা হবে। রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের কাজ ও এই শিবিরের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল। কার কি কাজটা করানো দরকার, কার কোথাও ড্রেনের দরকার আছে, বা কারো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কোনো কাজ আছে, বা স্ট্রিট লাইটের কোনো কাজ আছে, বা রাস্তা আছে, যে কোনো কাজের ব্যাপারে ওনারা ওখানে নিজের মতামতটা দেবেন। তারপরে নিজেদের মধ্যেই বসে ঠিক করে নেবেন যে যেহেতু একটা পার্টে 10 লাখ টাকা স্যাংশন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার, তো 10 লাখ টাকার মধ্যে যেই কাজটা হবে সেটা ওখানে পার্টি হিসাবে ওখানে ঠিক করে নেওয়া হবে। সারা রাজ্যের সঙ্গে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে শনিবার 44টি শিবিরে এই কর্মসূচি শুরু হলো। কৃষ্ণনগর পৌরসভা এলাকাতেও এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে আয়োজিত শিবিরে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। দিনের একটা সমস্যা আছে, আমাদের রাস্তাটা ওয়াটার লগিং হয় এবং রাস্তাটা প্রচন্ড খারাপ অবস্থায় আছে, সেটা যাতে সমাধান হয় তার জন্য আমরা একটা প্রস্তাব রাখার জন্য আমার সঙ্গে আছে অভিষেক চ্যাটার্জি এবং সুভাষ সরকার। আমরা একই পাড়ার থেকে এসছি, 65 নম্বর বুথের লোক। আমাদের পাড়ার এই সমস্যাটা দীর্ঘদিনের, এই সমস্যা সমাধান করার জন্য আজকে প্রস্তাব রাখছি। এই কর্মসূচি রূপায়িত করতে নদিয়া জেলাতে মোট 187টি পঞ্চায়েত ও 11টি পৌরসভায় 1807টি শিবির করা হবে। দীর্ঘ 33 বছরের অপেক্ষার অবসান, জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। এই খবরে ফিরব, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। বহুদিনের প্রতীক্ষার অবসান, দীর্ঘ 33 বছরের ক্যারিয়ারের পর অবশেষে জাতীয় পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ। জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি। একই সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেলেন বিক্রান্ত মেসে। 12 ফেল ছবির জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন বিক্রান্ত। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখোপাধ্যায়। The first one going to the Hindi film Jawan, awarded to the actor for delivering a powerhouse performance, balancing raw intensity and emotional depth and bringing to life a hero who fights not just enemies but societal boundaries, creating two unforgettable cinema personas. Actor Shahrukh Khan. বলিউড বাদশা, গোটা বিশ্বে তার অগণিত ভক্ত। ঠিক তেমনি অগণিত পুরস্কারও আছে তার পুরস্কারের ঝুলিতে।
তবে এতদিনেও তার কাছে অধরা ছিল জাতীয় পুরস্কার। এবার 33 বছর পর জাতীয় সম্মানে ভূষিত হলেন তিনি। তার হাজার সুপারহিট ছবির মধ্যে একটি সুপারহিট হলো জওয়ান। সেই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি। জিরো ছবি ফ্লপের পর 4 বছরের দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। তারপর কামব্যাক করে পরপর পাঠান, জওয়ান, ডাঙ্কি সুপারহিট। এরপরেই জওয়ানের হাত ধরে এলো জাতীয় পুরস্কার। নিজের ক্যারিয়ারের এতগুলো বছর পর এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত কিং খান নিজেও। I want to thank all my directors and writers, especially for the year 2023. So thank you, Raju sir. Thank you, Sid, and especially thanks to Atlee sir and his team for giving me the opportunity in Jawan and trusting me to deliver and be worthy of this award. Atlee sir, this is like you say, mass. I want to thank my team and management which works tirelessly with me. কিং খানের এই জাতীয় পুরস্কার প্রাপ্তিতে খুশি অভিনেতা তথা খ্যাতনামা পরিচালক আশুতোষ গোয়ারিকার। बहुत मुश्किल था हमें सिलेक्ट करने के लिए, इनमें से अब कैसे आप बेस्ट फिल्म सिलेक्ट करेंगे, बेस्ट डेब्यू फिल्म। लेकिन फिर भी डेलिब्रेशन हुआ, डिस्कशन हुआ, सारे पहलुओं पे विचार हुआ और फिर हमने सिलेक्ट की बेस्ट फिल्म। या इट्स अमेजिंग, आई थिंक इट्स क्वाइट हिस्टोरिक दैट वन ऑफ द बिगेस्ट स्टार्स ऑफ इंडियन सिनेमा आफ्टर सच अ लॉन्ग प्रोलिफिक करियर he got an award for best acting at the National Film Awards in a year when he had actually 3 films. So him getting for Jawan is something that is great because he's playing double role in that and a lot of histrionics. বাদশার জাতীয় সম্মান পাওয়ায় উচ্ছ্বসিত তার ভক্তেরাও। বহু মানুষ আসছেন মান্নাত দেখতে। প্রিয় তারকার এই জাতীয় সম্মান প্রাপ্তিতে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তারা। बहुत हमें खुश लग रहा है क्योंकि वहाँ ने अब नेशनल हीरो का अवार्ड ले लिया है। हमको बहुत खुश लग रहा है। बहुत अच्छा फैन हूँ, उसके मन्नत देखने के लिए आए थे। उसका जो अवार्ड मिला है उसके लिए आगे के लिए बेस्ट विशेष करना चाहती हूँ। नेपाल से हम लोग मन्नत सिर्फ देखने के लिए आए इधर कि मन्नत के बहुत कुछ सुना थे मन्नत के बारे में, तो बहुत अच्छा लगा हम लोग को। मैं शाहरुख खान का बहुत बड़ा फैन हूँ, उनकी मूवी मुझे बहुत पसंद आती है, इसलिए मैं उनके बिल्डिंग मन्नत पे फोटो खिंचवाने के वास्ते आया हूँ। তবে তিনি একা নন। এই একই রকম ভাবে 12 ফেল ছবির জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন বিক্রান্ত মেসি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে মায়ের ভূমিকায় অনন্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়েছেন রানী মুখার্জি। নিউজ টাইম। প্রাইম টাইম এখনকার মতো এই পর্যন্তই। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যা 7টায় পম্পির সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।